নমস্কার বন্ধু। আজ হোমিওপ্যাথির এক বিশাল বাস্তবসম্মত অথচ ক্রুশিয়াল এমন এক ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা মানব জীবনের এমন এক সমস্যা, যে সমস্যা একটা পরিবারকে, একটা ব্যক্তিকে এবং চিকিৎসক মহলকে, গোটা সমাজ ব্যবস্থাকে যেটা জড়িয়ে রেখেছে। হ্যাঁ বন্ধু, শুনলে অবাক হবেন যে এই যে সমস্যা, এই সমস্যা মানুষের জীবনের এক মানসিক সমস্যা, যে সমস্যা মানুষের জীবনকে, জীবিকাকে, চিন্তাভাবনাকে, আবেগকে, সমস্ত কিছুকে জড়িয়ে থাকার চেষ্টা করে। এই রকমই এক মূল্যবান ভিডিও আজকে আমি উপস্থাপনা করতে চলেছি। হ্যাঁ বন্ধু, যে ভিডিও সিজোফ্রেনিয়া। তা সিজোফ্রেনিয়া কেন হয়, কাদের হয়, হলে তার লক্ষণাবলী কি, কি প্রিকশন নিতে হবে, হোমিওপ্যাথিতে তার কি কি পরিত্রাণের ওষুধ আছে, সমস্ত কিছু নিয়ে A to Z আজ আমি বিশ্লেষণ করতে চলেছি। হ্যাঁ বন্ধু, আমি ডক্টর M.K. রয়, আপনাদের চিরপরিচিত ভালোবাসার সেই পাত্র, আর আপনারা দেখছেন ডক্টর M.K. রয় হোমিওপ্যাথ। শুরুতেই বলে রাখি বন্ধু, ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ। যাদের পরিবারে আছে তারা জানেন যে কেমন দুর্বিষহ যন্ত্রণা, মানব জীবন কেমন অতিষ্ঠ হয়ে ওঠে। তাই আমি প্রত্যেকটা ভিডিও করার আগেই যে অনুরোধ আপনাদের কাছে জানিয়ে রাখি যে আমার ভিডিও কিন্তু টিউটোরিয়াল অর্থাৎ শিক্ষামূলক ভিডিও। তাই শিক্ষামূলক ভিডিওর জন্য সুন্দর শিক্ষার্থীর মতন পেন পেন্সিল নিয়ে বসুন, প্রত্যেকটা কথাকে মন দিয়ে শুনুন, দেখুন, লিখুন, বুঝুন। যদি আপনি ভালো করে শিখবেন, শুনবেন, বুঝবেন, তাহলে আপনি খুব ভালো প্র্যাকটিশনার হতে পারবেন। অনেক মানুষকে আপনি সেবা করতে পারবেন, যেখানে বিভিন্ন প্যাথিতে এর কিন্তু চিরস্থায়ী কোনো সমাধান নেই। একমাত্র হোমিওপ্যাথি, যে হোমিওপ্যাথিতে যদি আপনি সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেন, তাহলে কিন্তু আপনি তাদেরকে এই দুর্বিষহ জীবন থেকে, সেই পরিবারকে, সেই ব্যক্তিকে, সেই সমাজকে আপনি মুক্তি দিতে পারেন। তাই আসুন আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনার বিষয়বস্তু সিজোফ্রেনিয়া। তো সিজোফ্রেনিয়া কাকে বলে? দেখুন, সিজোফ্রেনিয়া হচ্ছে একটি মানসিক স্তরের লক্ষণ, মানসিক পিওরলি মেন্টাল ডিসঅর্ডার, যেখানে আবেগ, যেখানে চিন্তাভাবনা, যেখানে ইমোশন, যেখানে সমস্ত কিছু আবেগজনিত, ব্যবহারজনিত, চিন্তাপ্রসূত, ক্রোধ, লোভ, হিংসা, দ্বেষ, ভয়, ভীতি, ঠিক আছে না, সমস্ত কিছুর সমন্বয় সিজোফ্রেনিয়া। ওই মনোরোগী বাইরে থেকে অস্তিত্ববিহীন, যার কোনো অস্তিত্ব নেই, এমন কিছু শব্দাবলী, এমন কিছু শব্দ, এমন কিছু আওয়াজ, এমন কিছু কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, এমন কণ্ঠস্বর সে তার মনে বা থটে কানের মাধ্যমে শুনতে পায়। এটা তার বিলিভ, এটা তার ফার্ম বিলিভ, এটা তার একটা ভ্রান্ত ধারণা, একটা ফলস ধারণা। সেই ধারণারই শিকার হয় এই সিজোফ্রেনিয়ার পেশেন্টগুলো। এটাকে বলা হয় হ্যালুসিনেশন। আর একটা শব্দ খুব বহুল প্রচলিত, সেটাকে বললাম ডিলুশন। ডিলুশন মানে সে কিছু কাল্পনিক, কিছু দৃশ্যাবলী দেখে। দৃশ্যাবলী বাস্তবে অস্তিত্ববিহীন, কিন্তু বাস্তবে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, বাস্তবে কিন্তু এ ঘটনা ঘটে না, এ ছবি দেখা যায় না, কিন্তু সে মনের স্তরে, থটের স্তরে, চিন্তাভাবনার স্তরে, আবেগের স্তরে, হ্যাঁ, এগুলোকে সে প্রশ্রয় দেয়, এগুলোকে সে অতি সঙ্গোপনে নিজের মধ্যে বর্ধিত করে এবং সে দৃঢ় বিশ্বাস করে যে হ্যাঁ, এগুলো বাস্তব। অর্থাৎ কানে শোনা জিনিস হ্যালুসিনেশন, চোখ দিয়ে দেখা জিনিস সেটা হচ্ছে ডিলুশন, যদিও এর কোনো বাস্তবতা নেই। কিন্তু আর একটা ছোট্ট একটা শব্দ আছে, সেটা হচ্ছে ইলিউশন। ইলিউশনের শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব আছে,
কিন্তু সেটা ভ্রান্ত। অস্তিত্ব আছে, যেমন ধরুন একটি দড়ি পড়ে আছে, এই মনোরোগীটি সিজোফ্রেনিয়ার পেশেন্ট ওই দড়িটিকে মনে করে যে একটা সাপ, তার ওটা সাপ নয়, একটা দড়ি, অস্তিত্ব আছে, সেই দড়িটাকে মনে করে ও সাপ। আবার আর একটা উদাহরণ দিতে পারি, যে ধরুন মরুভূমিতে প্রচণ্ড দাবদাহে, প্রচণ্ড রৌদ্রের জন্য বালির মধ্যে সেই রৌদ্রের বিকিরণ ঘটে এবং সেই বিকিরণের জন্য বালি থেকে একটা রিফ্লেক্ট হয়, যে রিফ্লেক্টটা, যে বিচ্ছুরণটা অনেক সময় ভাইব্রেট হয়, কম্পন হয়। এই ইলিউশনের পেশেন্ট, সিজোফ্রেনিয়ার পেশেন্ট মনে করে যে দেখো মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, মরুভূমিতে জল রয়েছে, ওই যে ভাইব্রেশন, ওই যে তরঙ্গ, রৌদ্রের কিরণে বালি যে চমকায়, সেই চমকানোর জন্য যে তরঙ্গ তৈরি হয়, সেই তরঙ্গকে সে বৃষ্টি বা জল বলে ভাবে। তাহলে অস্তিত্ব আছে, মরুভূমি আছে, মরুভূমিতে বালি আছে, তরঙ্গ আছে, কিন্তু সেই তরঙ্গ রৌদ্রের তরঙ্গের পরিবর্তে সে জলের তরঙ্গের কথা ভাবছে। দ্যাট ইজ ইলিউশন। বোঝা গেছে? আর বাদবাকি যে বললাম হ্যালুসিনেশন এবং ডিলুশন, এর কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই, কিন্তু সে বিশ্বাস করে, ফার্ম বিলিভ করে অথবা ফলস বিলিভ করে যে ইয়েস ইট ইজ পারফেক্ট, এটার অবস্থান আছে। বুঝতে পেরেছি? চলো, তাহলে গোটা পৃথিবীতে এদের সংখ্যা কেমন, সমাজে এদের সংখ্যা কেমন? দেখুন, এখন অবধি যে গোটা পৃথিবীব্যাপী স্ট্যাটিস্টিক্স হয়েছে, সেটা বর্তমানে প্রায় 1% 100 জনের মধ্যে একজন এই রোগের শিকার। প্রতি 100 জনে একজন এই রোগের শিকার। তাহলে ভাবুন, আপনার এলাকায় বসতি যদি 1000 জন হয়ে থাকে, তাহলে সেই 1000 জনের মধ্যে প্রতি 1000 জনে 10 জন এই সিজোফ্রেনিয়ার পেশেন্ট। যদিও বর্তমান আর্থসামাজিক অবস্থায়, বর্তমান চঞ্চল দুনিয়ায়, বর্তমানে সমস্যা সংকুল দুনিয়ায় দিনে 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 কিন্তু এই সিজোফ্রেনিয়ার পেশেন্টের বর্ধিত সংখ্যা আমরা লক্ষ্য করছি। চলুন এবার আলোচনা করা যাক যে এই সিজোফ্রেনিয়া বা মানসিক অবসাদ, মনে বদ্ধমূল ধারণা, চিন্তার স্তরকে বিগড়ে দেওয়া, স্বভাবকে বিগড়ে দেওয়া, চরিত্রকে বিগড়ে দেওয়া, এগুলো ঘটে কেন? দেখুন, প্রচুর কারণ আছে, প্রচুর সামাজিক কারণ আছে, সেই কারণগুলো আলোচনা করব। কিন্তু মূল দুটি কারণ, সেই দুটি কারণের জন্যই এর গণ্ডগোল ঘটে থাকে, সেগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে আলোচনা করছি। যে সিজোফ্রেনিয়ার আনুষঙ্গিক যে কারণগুলো আছে সেগুলোকে একটু বলে নিই। যে দেখুন, গভীর দুঃখ, গভীর শোক, গভীর ব্যথা, দীর্ঘদিন ধরে কোনো মানসিক অত্যাচার, দীর্ঘদিন ধরে শারীরিক কোনো অত্যাচার, যে অত্যাচারের বশবর্তী হয়ে তাকে দীর্ঘদিন যাপন করতে হচ্ছে, স্বামীর বিচ্ছেদ, স্বামী সন্তান পুত্রের মৃত্যু, কোনো নেশা, ড্রাগ, চরস, হেরোইন অথবা নেশার কোনো বস্তু ইনজেক্ট করা, দীর্ঘদিনভাবে এইভাবে নেশার জিনিসকে গ্রহণ করা। এছাড়া রয়েছে যৌন নিগ্রহ, বাল্য অবস্থায় একাধিকবার যৌন নিগ্রহের শিকার, মেন্টাল প্রেশার, বিয়ের পরে শ্বশুরবাড়িতে চাপ, ইনফেরিয়ার কমপ্লেক্স, আমি দেখতে সুন্দর না, আমার গায়ের রং ভালো না, আমি গরিবের মেয়ে, আমার লেখাপড়া নেই, এই যে ইনফেরিয়ারিটি, নিজেকে হীনমন্যতায় ভোগার জন্য, দীর্ঘদিন যাবৎ হীনমন্যতায় ভোগার জন্য আমাদের মানসিক স্তরে, চিন্তার স্তরে, বিলিভের স্তরে কিছু পরিবর্তন ঘটে। এছাড়া আরও রয়েছে যারা খুব উচ্চাকাঙ্ক্ষী, যারা মনে করে যে পড়াশোনা করে আমি খুব ভালো চাকরি বাকরি পাবো বা খুব কৃতি হব, কিন্তু সেই কৃতিত্ব যদি সে জোগাড় করতে না পারে, সেই কৃতিত্বের যদি অধিকারী হতে না পারে, সেই রকম আশানুরূপ রেজাল্ট করতে না পারে, ছাত্র পড়াশোনা করার পর যদি সেই রকমের মার্কস সে না পায়, তাহলে এই রকম সিজোফ্রেনিয়া বা মানসিক রদবদলের পেশেন্টে তারা পরিণত হয়। এছাড়া আর কি থাকতে পারে? কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, কিছু রোগ আছে, যে রোগের পরবর্তী সময়ে এই ধরনের মানসিক বিকলাঙ্গতা
বা চারিত্রিক বিকলাঙ্গতা তৈরি হয়। বোঝা গেছে? তাহলে এই হলো সামাজিক প্রেক্ষাপট। এই সামাজিক প্রেক্ষাপটের ফলে এই সিজোফ্রেনিয়া বা এরকম একটা কঠিন মানসিক রোগীতে পরিণত হতে পারে। এবার যে মূল দুটো কারণের জন্য আমরা আলোচনা করছিলাম, যে দেখুন আমাদের ব্রেনে নিউরো ট্রান্সমিটার বলে এক ধরনের সিস্টেম আছে। নিউরো ট্রান্সমিটার এক ধরনের সিস্টেম যেটা মস্তিষ্ককে পরিচালিত করে। ব্যাপারটা কীরকম? আমাদের মস্তিষ্কতে যাবতীয় জৈবিক কার্যাবলী, যত সামাজিক কার্যাবলী, চিন্তার স্তর, দুঃখ, ক্রোধ, ক্লেশ, কানে শোনা, মুখ দিয়ে কথা বলা, চোখ দিয়ে দেখা, সমস্ত কিছুর জন্য, অর্থাৎ আমার এই দেহটাকে পরিচালনা করার জন্য সার্বিকভাবে কিছু কেমিক্যাল বা রসায়নের প্রয়োজন হয়, যেটি আমাদের মস্তিষ্ক থেকে লিবারেট হয় বা নির্গত হয়। তো সেই যে কেমিক্যাল, সেই যে রসায়ন, সেই কেমিক্যালের যে সামঞ্জস্য বা ব্যালেন্স, সেই ব্যালেন্স বজায় রাখাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। যদি কখনো এই কেমিক্যাল ইমব্যালেন্স তৈরি হয়, অর্থাৎ সমান সমান যে জিনিসগুলো যে রেশিওতে যার সঙ্গে যুক্ত হওয়ার কথা সেই তার সঙ্গে যুক্ত না হওয়া, অথবা সেই সব জিনিসগুলোর আধিক্য হয়ে যাওয়া অথবা কমে যাওয়া, যেটাই হোক না কেন, তার ফলে ব্রেনের যে কেমিক্যাল আছে সেই কেমিক্যালের ইমব্যালেন্স হয়। সেই ইমব্যালেন্সের জন্য নানান ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেগুলো মানব জীবনের জন্য খুবই ক্ষতির কারণ। আর এই ইমব্যালেন্স হয় জন্য সিজোফ্রেনিয়ার মতন রোগের তৈরি হয়। দুটি মূলত রসায়ন আছে বা কেমিক্যাল আছে, একটির নাম ডোপামাইন আর একটির নাম হচ্ছে সেরোটোনিন। এই ডোপামাইন এবং সেরোটোনিনের আধিক্যের জন্য এই জাতীয় ইমব্যালেন্স বা গড়বড় দেখা যায়, যেগুলো মানুষের বিহেভিয়ারে, চরিত্রে, থিঙ্কিংয়ে এর প্রতিফলন ঘটে থাকে। বুঝতে পেরেছি? তাহলে এক হচ্ছে কেমিক্যাল ইমব্যালেন্স, দ্বিতীয় বা নিউরো ট্রান্সমিটারের গণ্ডগোল। সেকেন্ড যে কারণ, সে কারণটা হচ্ছে জেনেটিক, জিনগত অথবা হেরিডিটারি, বংশগত। সাধারণত পরীক্ষায় দেখা গেছে যে ব্যক্তিটি আক্রান্ত, এই ব্যক্তিটি প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, সাধারণত 15-16 বছর বয়স থেকে 30-35 বছরের মধ্যেই মানুষেরা আক্রান্ত হয়। এই স্প্যান কি শুরু হয় কখন? সাধারণত 14, 15, 16 এর মধ্যে শুরু হয়, যে সময় অনেক উচ্চাকাঙ্ক্ষা, অনেক কিছু বাইরের জিনিস সে অ্যাডপ্ট করতে শুরু করে, যেগুলোর সঙ্গে পরিবেশগতভাবে সে ভারসাম্য এখনো মেলাতে পারেনি। এখান থেকে শুরু করে 35-40 বছরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। খুব লেট এজে, অর্থাৎ 35-40 বছরের উপরে সাধারণত সিজোফ্রেনিয়ার পেশেন্ট আমরা খুব একটা বেশি দেখতে পাই না। ঠিক আছে? এটা হচ্ছে প্রসঙ্গক্রমে বলে রাখলাম। তাহলে যেটা বলছিলাম, যে হেরিডিটারি বা জেনেটিক, পর্যালোচনায় দেখা গেছে যে যদি পিতামাতার মধ্যে কোনো একজন, বাবা বা মায়ের মধ্যে যদি কোনো একজন সিজোফ্রেনিয়ার পেশেন্ট অতীতে হয়ে থাকে, আফটার ট্রিটমেন্ট ভালো হয়ে গেছে, অথবা বর্তমানে সে ভুগছে, বাবা মায়ের মধ্যে যে কোনো একজন, তাহলে এই তার বংশে, তার অপত্য সন্তানে সিজোফ্রেনিয়ার পেশেন্টের সংখ্যা 2% বৃদ্ধি পায়। আবার যদি বাবা বা মায়ের মধ্যে দুজনই যদি আক্রান্ত হয়ে থাকে, সেটা অতীতে হোক বা বর্তমানে হোক, যদি দুজনই সিজোফ্রেনিয়ার পেশেন্ট হয়ে থাকে, তাহলে তার সন্তান সন্ততির মধ্যে এই সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা 8% বর্ধিত হয়। তাহলে শুধু বাবা মা নয়, বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, কাকা, জ্যাঠা, পিসি, মামা, মাসি, দাদু, দিদা, অর্থাৎ পিতৃকুল এবং মাতৃকুল
পিতৃমাতৃকুলের মধ্যে যদি এই সিজোফ্রেনিয়ার পেশেন্ট থেকে থাকে, তাহলে তাদের সন্তান সন্ততির মধ্যে বা ওই বংশধরের মধ্যে, ওই অপত্য বংশের মধ্যে সিজোফ্রেনিয়ার পেশেন্টের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার আসা যাক যে এই সিজোফ্রেনিয়ার পেশেন্টের সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণাবলীগুলো আমরা কি পাবো। দেখুন, সিজোফ্রেনিয়ার পেশেন্ট আমরা মূলত বলেছি যে মানসিক স্তরের রোগ। তাহলে এখানে থটস, চিন্তাভাবনা এবং তার নেচার বা প্রকৃতি, এর পরিবর্তনগুলোই আমরা সাধারণত পরিলক্ষিত করি। থটসে এবং বিহেভিয়ারে, তার চারিত্রিক, তার স্বভাবগত কিছু পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করে থাকব। তাহলে এই যে চারিত্রিক এবং বিহেভিয়ার, স্বভাবগত যে পরিবর্তন হয়, আমি আগেই বলেছি দুটো ঘটনার সঙ্গে বেশি সম্পর্কিত। একটা হচ্ছে হ্যালুসিনেশন, একটা হচ্ছে ডিলিউশন। প্রথম যে ডিলিউশনের কথা বলবো সেটা হচ্ছে পারসিকিউটরি বিলিভ। পারসিকিউটরি বিলিভ অর্থাৎ পারসেপশন। কি পারসেপশন? না, পারসেপশন যে কেউ তাকে ফলো করছে, কেউ তাকে আড়ালে আবডালে ফলো করছে, অনুধাবন করছে, কেউ তার সম্পর্কে কথা বলছে, পাশের রুমে তার সম্পর্কে আলোচনা হচ্ছে, রাস্তায় দুটো লোক দাঁড়িয়ে আছে, সে মনে করছে ওই লোক দুটো আমার সম্পর্কেই কথা বলছে, আমার চরিত্র নিয়ে সে কথাবার্তা বলছে, আমার আচরণ নিয়ে সে হয়তো কথাবার্তা বলছে, আমাকে মারার জন্য সে পরিকল্পনা করছে, আমাকে তারা আতঙ্কগ্রস্ত করার জন্য ভয় দেখাচ্ছে। এরকম ডিলিউশন, অর্থাৎ পারসেপশনাল ডিলিউশন সে কল্পনা করতে থাকে। একে বলা হয় পারসিকিউটরি ডিলিউশন। যদিও আবার বলছি, বাস্তবের সঙ্গে কিন্তু এর কোনো মিল নেই। এটা সেফ হিসেব তার পারসেপশন বা অনুভূতি। দ্বিতীয়তে যে আলোচনা করব সেটা হচ্ছে গ্র্যান্ডিওজ ডিলিউশন। গ্র্যান্ডিওজ ডিলিউশনটা কি? না, গ্র্যান্ডিওজ ডিলিউশন হচ্ছে সে নিজেকে মনে করে অসীম শক্তিধর। সে নিজেকে মনে করে অসীম শক্তিধর, সে অনেক পাওয়ারের অধিকারী, অনেক শক্তির অধিকারী, সে খুব ইন্টেলিজেন্ট, তার অনেক ঐশ্বরিক ক্ষমতা আছে। সে নিজেকে বলে সুপার ন্যাচারাল, আমি সুপার ন্যাচারাল, আমার কাছে এত ক্ষমতা আছে। সে বলে যে জানো, বড় বড় মিনিস্টাররা, বড় বড় লোকেরা, ডাক্তার, ইঞ্জিনিয়াররা আমাকে রেসপেক্ট করে কথা বলে, আমি তাদেরকে গাইড করি, আমি তাদেরকে নির্দেশ দিই। এ ভগবান আমাকে এই দুনিয়াটা রক্ষণাবেক্ষণের দায়ভার দিয়েছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখার দায়িত্ব ভগবান আমাকে দিয়েছে। আমি সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী। সে নিজেকে খুব গর্ব অনুভব করে, সে নিজেকে খুব ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করে, সে নিজেকে মনে করে যে আমি যা ইন্টেলেক্ট, আমি যা চালাক, আমার মতন কোনো চালাক বা বুদ্ধিমান পৃথিবীতে নেই। অর্থাৎ হটিনেস। সে সবসময় মনে করে যে আমার খুব হটি, আমার খুব গর্ব, আমার খুব অহংকার, এরকম সে বিহেভ করতে শুরু করে। এটাও কিন্তু একটা ডিলিউশন। তৃতীয় ডিলিউশন রেফারেন্স ডিলিউশন। রেফারেন্স ডিলিউশনের অর্থ কি? রেফারেন্স ডিলিউশন মানে হচ্ছে যে দেখো, আমি এত বড় যে আমার সম্পর্কে লোকে আলোচনা করছে, আমাকে নিয়ে লোকে ব্রডকাস্ট করছে, পূর্বাভাস করছে, আমাকে নিয়ে কমেন্ট্রি করছে, আমাকে নিয়ে লোকে আলোচনা করছে, ধারাবাহিকতা দিচ্ছে আমাকে নিয়ে, আমি এতটাই মূল্যবান। রেফারেন্স, সে রেফারেন্সের একটি বস্তু, এরকম সে নিজেকে মনে করে। সে তার সম্পর্কে ব্রডকাস্ট হচ্ছে, তার সম্পর্কে ধারাবাহিকতা হচ্ছে বা কমেন্ট্রি হচ্ছে, এরকম বলে সে নিজেকে মনে, অথবা এমনও মনে করে যে দেখো, সেই বড় বড় ব্যক্তিগুলো আমাকে মেসেজ পাঠাচ্ছে, সাচান স্যার আমাকে মেসেজ পাঠাচ্ছে, আমার পাওয়ার কত দেখেছো, এরকম অনুভব করে। এই ডিলিউশনগুলো কিন্তু ওই পেশেন্টদের মধ্যে চরিত্রগত বিহেভিয়ারে পরিলক্ষিত হয়। যদিও বারবার বলছি, এর কোনো বাস্তবে অস্তিত্ব নেই, এটাকে সবসময় মাথায় রাখেন। বাস্তবে অস্তিত্ববিহীন চিন্তাভাবনাগুলো, যেগুলো সে চোখে দৃশ্যমান বলে মনে করে, তার কাছে বিলিভ আছে, তার কাছে দৃশ্যমান, কিন্তু বস্তুগত জীবনে, বাস্তব জগতে এর কোনো অস্তিত্ব নেই। উদাহরণ হিসেবে বলতে পারি যে বাতাস আমাকে কমান্ড করছে, বাতাস আমাকে কমেন্ট্রি করছে, বাতাস আমাকে বলছে যে যাও, এখন পার্কে যাও, পার্কে গিয়ে একটু বেরিয়ে আসো। আমাকে কমান্ড করছে, আমাকে মেসেজ পাঠাচ্ছে যে এখন একটু পার্কে যাও, পার্কে গিয়ে একটু ঘুরে এসো, দেখো তো পার্কের সব কিছু ঠিক আছে কিনা, একটু দেখে এসো চারিদিকে,
যে সমাজ ব্যবস্থা ঠিক আছে কিনা, এরকম সে নিজেকে মেসেজ দেয় বলে কেউ মনে করে। ঠিক আছে, এরপর চতুর্থ যে ডিলিউশন সেটা হচ্ছে সোমাটিক ডিলিউশন। সোমাটিক মানে হচ্ছে দেহ সংক্রান্ত। সে মনে করে যে তাহার দেহের চামড়ার উপরে, দেহের চামড়ার নিচে, পেটের মধ্যে যেন কোনো পোকামাকড় বা এরকম কিছু বস্তু, অদৃশ্য বস্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, যাকে আমরা মেডিকেল ভাষায় বলি ক্রলিং সেন্সেশন, তাই না? এরকম সে অনুভূতি করে। সে এমন অনুভব করে যে কেউ আমাকে সে স্পর্শ করছে, ফিলিং অফ টাচ। কেউ কিন্তু করেনি, বাস্তবে কিন্তু তার ধারে কাছে কেউ নেই, কিন্তু সে মনে করে যে কেউ এসে আমাকে স্পর্শ করছে, আমার চামড়ার ভেতরে, আমার মাথার মধ্যে। ভেরি রিসেন্ট আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, সে বলছে আমার দাঁতের মধ্যে কি যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবং সেই পোকাগুলো আস্তে আস্তে আমার গলার মধ্য দিয়ে নাকের মধ্যে চলে আসছে। এই যে এই সেন্সেশনগুলো কিন্তু আমাদের এক ধরনের সোমাটিক ডিলিউশনের উদাহরণ। বুঝতে পেরেছি? সে মনে করে আমি কঠিন রোগে আক্রান্ত, আমার ভাইটাল ফোর্স বা ভাইটাল সিস্টেম বা দেহ কঠিন রোগে আক্রান্ত হয়েছে, প্যারাসাইট আমার দেহকে ঘিরে ফেলেছে, আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কঠিন রোগ আমাকে গ্রাস করেছে, আমি সেই কঠিন রোগের জন্য ধীরে ধীরে মৃত্যুর কবলে এগিয়ে যাচ্ছি। এইরকম অনুভূতি কিন্তু তার দেহে, তার মনে, তার অভিব্যক্তিতে, তার চিন্তা ভাবনায় প্রকাশিত হয়। শেষ যে ডিলিউশনের কথা বলবো সেটা হচ্ছে জেলাস ডিলিউশন। অর্থাৎ সে প্রচণ্ড প্রতিহিংসাপরায়ণ, প্রতিহিংসাপরায়ণ, অপরের ভালো সহ্য করতে পারে না, সব সময় চিন্তা ভাবনা করে কি করে লোকের ক্ষতি করব, সব সময়ের জন্য সে এগুলো চিন্তা করে দেখে। সব সময় তার জেলাসি, কারোর ভালো, কারোর মঙ্গলের কথা সে সহ্য করতে পারে না। সব সময় তার থট চলছে লোকের কি করে খারাপ করব, লোকের কি করে ক্ষতি করব, লোকের কি করে সর্বনাশ করব। এরকম একটা অনুভূতি থেকে থাকে, যাকে আমরা বলি জেলাস ডিলিউশন। বুঝতে পেরেছি? তাহলে এই গেল মানসিক স্তরের ডিলিউশন সম্পর্কিত 5টি 1, 2, 3, 4, 5টি ডিলিউশনের কথা বললাম এবং তার উদাহরণ দিলাম। এবার আসুন আমরা আলোচনা করব হ্যালুসিনেশন মানে কি বলেছিলাম? শ্রবণেন্দ্রিয়, সে যেন সে এগুলোকে শুনছে, আর সেইভাবে সে তার মনের স্তরে তার বিক্রিয়া ঘটে যাচ্ছে, তার চারিত্রিক পরিবর্তন ঘটে যাচ্ছে, তার বদ্ধ ধারণা, তার বিলিভ আরও বেশি ফার্ম হচ্ছে, সে অ্যাক্টিভিটিগুলোকে আরও গভীর থেকে গভীরতরভাবে করছে, নিজেকে সেইভাবে গুটিয়ে নিচ্ছে, অথবা এক্সপোজ করছে, অথবা ফিউরিয়াস হয়ে যাচ্ছে, তাই না? আমরা সেগুলো একটা একটা করে আলোচনা। এই হ্যালুসিনেশন, একে আমরা 5 ভাগে ভাগ করতে। প্রথম হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। অর্থাৎ শ্রবণের মাধ্যমে যে ভ্রান্তি, হ্যালুসিনেশন, সেটা সে কি মনে করে যে দেখো আমাকে নিয়ে সবাই আলোচনা করছে, ওই পাশের ঘরে আমাকে নিয়েই আলোচনা হচ্ছে, ওই যে দুটো লোক দেখছো, ওই দুটো লোক আমাকে নিয়েই আলোচনা করছে, ওদের শুধু কাজই হচ্ছে আমাকে নিয়ে আলোচনা করা, আমি ভিন্ন, ওদের আলোচনার বিষয়বস্তু কিছু নেই, ওরা আমাকে মারবে বলে পরিকল্পনা করছে, ওরা দল বাঁধছে, ওরা আক্রমণকারী, আমাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, আমাকে একটু সতর্ক থাকতে হবে। এরকমও কানে শুনতে পায়, ও যেন সব শুনছে, যেন মনে হচ্ছে তার কাছে সব রয়েছে। সে মনে করে যে আমার কাছে কোনো লোক আছে, সে বিড়বিড় করে, এমন ধীর গতিতে কথা বলে যে আপনি বুঝতেও পারবেন না, অথবা এত দ্রুত গতিতে কথা বলে, হেস্টি স্পিচ, এত দ্রুত গতিতে কথা বলে যে আপনি বুঝতেই পারবেন না। আপনি শুনে ভাববেন যে তো পাগল হয়ে গেছে, কি বলছে রে বাবা, কার সঙ্গে কথা বলছে? আপনার কাছে মনে হচ্ছে ও কার সঙ্গে কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ও শুনছে যে ওর কাছে কেউ এসে ওর সঙ্গে কথা বলছে, প্রশ্ন করছে, আর ও তার উত্তর দিচ্ছে। সে মনে করে যে তার বিছানার পাশে কেউ এসে বসে আছে, যার সঙ্গে সে
কথোপকথন করছে, যার কথার উত্তর দিচ্ছে, যার সঙ্গে কথাতে সে অংশগ্রহণ করছে। বুঝতে পেরেছি? এটা কিন্তু তার পারসেপশন যে কেউ আছে, আপনি দেখছেন কেউ নেই, কিন্তু তার পারসেপশন, তার অনুভূতিতে কেউ আছে, কেউ ওই ঘরে আছে, কেউ ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ আমাকে বিষ খাওয়ানোর জন্য রেডি হচ্ছে, কেউ আমাকে, আমার ছেলে মেয়ে স্বামী সন্ততি পরিবার কেউ আমার নিজের নয়, ওরা সব পরামর্শ করছে যে আমাকে পাগলাখানায় দিয়ে আসবে, ওরা নিজেরা পরামর্শ করছে যে আমাকে ওরা অ্যাসাইলাম বা যেখানে সংশোধনাগার আছে সেখানে গিয়ে দিয়ে আসবে। এগুলোও শুনতে পাচ্ছে, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। একে বলা হয় অডিটরি হ্যালুসিনেশন। ভিজুয়াল হ্যালুসিনেশন, ভিজুয়াল চোখ, এটা ভিজুয়াল, চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখা হ্যালুসিনেশন, ভ্রান্তি, বিভ্রান্তি। আমি দেখতে পাচ্ছি ওই তো আমার খাবারের মধ্যেও বিষ মেশাচ্ছে, ব্যক্তিকে দেখে, বস্তুকে দেখে, লাইটকে দেখে, তাই না? ও দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, বাস্তবের কোনো মিল নেই, বাস্তবে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে না, কিন্তু ওর মনোজগতে ও পরিষ্কার দেখতে পাচ্ছে। ওই দেখো আমার বউ, যদি পুরুষ হয়, আমার বউ দেখো খাবারে বিষ মেশাচ্ছে, ছেলে মেয়ে বউ সকলে মিলে আমাকে মারবে জন্য তৈরি হচ্ছে, ওই দেখো ওরা সব অস্ত্র জোগাড় করছে, ওই দেখো তালা নিয়ে আসছে আমাকে ঘরে আটকে রেখে দেবে, ওই দেখো ওরা সব লোকজন পুলিশ টুলিশ ডেকে নিয়ে এসছে, আমাকে নিশ্চয়ই এখন নিয়ে যাবে কোথাও, আমাকে পাগলাগারদে নিয়ে যাবে, এখন নিশ্চয়ই ওরা আমাকে কোনো ইঞ্জেকশন দেবে, ঠিক আছে না? এরকম মনের জগতে ওইগুলোকে দেখতে পায়, কোনো আলো দেখতে পায়, কোনো বস্তু দেখতে পায়। এমনও ঘটনা আছে যে একটা দেয়াল, সেই দেয়ালের মধ্যে হেটেরোসেক্স অর্থাৎ অপোজিট সেক্স, পুরুষ মহিলার নগ্ন ছবি রয়েছে, সেই নগ্ন ছবি তার মধ্যে আলো পড়েছে, ও নিজে সেখানে গিয়ে খুব আনন্দ অনুভব করছে, সেগুলোকে নাড়াচাড়া করছে, সেগুলো থেকে সুন্দর মনের খোরাক জোগাড় করছে, সেগুলোকে সুন্দরভাবে ও অ্যারেঞ্জ করে রাখছে। এরকম ভাবতে 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 ঘুমিয়ে পড়ে। আর এই ঘুমের মধ্যেও স্বপ্ন দেখে, স্বপ্ন আবার যখন ভঙ্গ হয় তখন আবার সেই দেয়ালের কাছে চলে যায়, সেই যে দৃশ্যমান, ওখানে কিন্তু কিচ্ছু নেই, কিন্তু তার কল্পনার জগতে, তার মনোজগতে সে দেখতে পায় যে সেখানে হেটেরোসেক্স অর্থাৎ পুরুষ এবং মহিলার নগ্ন ছবি রয়েছে, তাই নিয়ে সে সারাদিন বিভোর হয়ে থাকে। এইভাবেই ওর দিনগুলো কেটে যায়, এমনও পরিলক্ষিত হয়। একে বলা হয় ভিজুয়াল হ্যালুসিনেশন। বুঝা গেছে? এরপরে 3 নম্বরে আছে ট্যাকটাইল হ্যালুসিনেশন। ট্যাকটাইল মানে কি? ট্যাকটাইল মানে হচ্ছে চামড়া, স্কিনের মধ্যে, যেটা আগেও বলেছিলাম, স্কিনের মধ্যে যেন কিছু হেঁটে বেড়াচ্ছে, স্কিনের তলায় যেন কিছু হেঁটে বেড়াচ্ছে, কেউ যেন আমাকে সে স্পর্শ করছে, কেউ যেন ঘুমের মধ্যে আমাকে হাত দিয়ে নাড়িয়ে আমাকে জাগিয়ে তুলছে, কেউ যেন আমাকে পিঠে থাপ্পড় মারছে, কেউ যেন আমাকে পিঠে থাপ্পড় মেরে সাবাস জানাচ্ছে, কেউ যেন আমাকে এসে চুমু খাচ্ছে, কেউ যেন এসে আমার গাল দুটোকে টেনে দিচ্ছে। এই যে জাতীয় চামড়া, দেহের চামড়া এবং চামড়ার তলা সংক্রান্ত যে ঘটনাগুলি, তাকে আমরা বলি ট্যাকটাইল হ্যালুসিনেশন। এরপরে হচ্ছে অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। অলফ্যাক্টরি হচ্ছে গন্ধজনিত হ্যালুসিনেশন বা ভ্রম। কি মনে করে, বাহ কি সুন্দর গোলাপের গন্ধ আসছে, আমার ঘরটায় চারিদিকে গোলাপ আর গোলাপের বাগান আর বাগান, দেখো লোকটা এসছে, কি গা থেকে গন্ধ বেরোচ্ছে, ভাগো 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 ভাগো, গা থেকে তার গন্ধ বেরোচ্ছে, তুমি ভাগো এখানে। বাবা আমার খাটের নিচে সমস্ত কিছু মরা জীব জন্তু পোকামাকড় পড়ে আছে, ইস কি গন্ধ রে বাবা, কি গন্ধ। এই যে গন্ধ সংক্রান্ত অলফ্যাক্টরি লোভ, না, আমাদের অলফ্যাক্টরি জনিত যে ডিলিউশন, গন্ধজনিত কারণের জন্য মতিবিভ্রম, চারিত্রিক বৈশিষ্ট্যের বিভ্রম, স্বভাবজনিত বৈষম্য, এগুলো তৈরি হয় অলফ্যাক্টরি ডিলিউশনের জন্য। এবং শেষ যেটা হচ্ছে জাস্টেটরি হ্যালুসিনেশন, অর্থাৎ স্বাদ, টেস্ট সংক্রান্ত হ্যালুসিনেশন। ওহ কি দারুণ হয়েছে খাবারটা, কিন্তু দারুণ হয়েছে, বাপরে বাপ কি ঝাল, এটা আবার খাওয়া যায় নাকি, একদম ফালতু রান্না হয়েছে, এসব মানুষ মুখে দেয় নাকি। স্বাদ সংক্রান্ত
যে স্বাদ সংক্রান্ত যে বিভ্রম বৈশিষ্ট্য বলি তাকে আমরা বলবো জেস্টেটরি হ্যালুসিনেশন। তাহলে আমরা 5খানা হ্যালুসিনেশনের কথা বললাম। এছাড়াও প্রচুর হ্যালুসিনেশন আছে যেগুলো আমরা বাস্তবে পেশেন্টের কাছে দেখতে পাই। সবগুলোই নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে আসুন এবার আমরা একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করি। সবচেয়ে আগে মনে রাখতে হবে যে সিজোফ্রেনিয়ার পেশেন্টের ক্ষেত্রে ডিলিউশন কিন্তু কোর সিমটম। 3টে সিমটমের কথা বলেছিলাম, ডিলিউশন, হ্যালুসিনেশন, ইলিউশন। ডিলিউশন কিন্তু কোর। কখনো কখনো এই ডিলিউশনের সঙ্গে হ্যালুসিনেশন যুক্ত হয়, কখনো কখনো ডিলিউশনের সঙ্গে হ্যালুসিনেশন, ইলিউশনেশন যুক্ত হয়, কিন্তু ডিলিউশন থাকবেই থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর কিছু সিমটম, নিজেকে একা একা গুটিয়ে রাখা, মৃত্যু ভয়, ব্লেডে প্রচণ্ড ভয়, কেউ এসে আমার গলা কেটে দেবে, খাবার দাবারে ভয়, বিং পয়জনড, আমাকে কেউ বিষ খাইয়ে মেরে দেবে, হ্যাঁ, ওরা আমার সঙ্গে শত্রুতা করছে, ওরা আমাকে ধরে নিয়ে যেতে চাইছে, তার জন্য নিজেকে ঘরের মধ্যে আটকে রাখা, খাটের তলায় ঢুকে যাওয়া, নিজেকে অপরিষ্কার রাখা, পার্সোনাল হাইজিন মেনটেন না করা, বিষ খাইয়ে দেবার জন্য কিছু খেতে চায় না, কোনো ওষুধপত্র খেতে চায় না, কোনো ডাক্তারের কাছে যেতে চায় না, যার জন্য দিন দিন জীর্ণ হয়ে যায়। ঠিক আছে না? এই সব নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না, জামা কাপড়ে একই রকম পরে থাকতে চায়, চুল দাড়ি কাটতে চায় না। ঠিক আছে না? এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা সিজোফ্রেনিক পেশেন্ট। বুঝাতে পেরেছি? এবার আসুন আমরা কিছু হোমিওপ্যাথি ওষুধের আলোচনা করব। তার আগে যেটা বলবো যে দেখুন, অনেকেই এই সিমটমগুলোকে পাগলামি বলে ভেবে থাকে। সাধারণত মহিলার চেয়ে পুরুষেরা আক্রান্ত হয় বেশি। আর এই আক্রমণগুলোকে লোকে ভাবে ভূতে ধরেছে, পেতনিতে ধরেছে, জিনে ধরেছে, যার জন্য ঠাকুর বাড়ি নিয়ে যায়, ঝাড়ফুঁক করায়, ওঝা টোঝার কাছে যায়, মন্ত্রতন্ত্র করে, হ্যাঁ, ঠাকুর মন্দিরে যায়। বন্ধু, এইগুলো করে আপনি আপনার মূল্যবান সময়কে নষ্ট করবেন না। মনে রাখবেন যে যত তাড়াতাড়ি রোগ ডায়াগনোসিস হবে তত তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হবে, আপনিও সুস্থ হবেন। যত রোগ ডায়াগনোসিস করতে বা ডাক্তারের কাছে যেতে আপনার দেরি হবে তত কিন্তু এই রোগ গভীর থেকে গভীরতর হয়ে যেতে পারে। এমনও হতে পারে সারা জীবন আপনাকে ওই পেশেন্টকে নিয়ে ভুগতে হতে পারে। আর সেই জন্যই তো দেখেন যে রাস্তাঘাটে কত এরকম পেশেন্ট, যত ভিখারি দেখবেন, পাগল দেখবেন, বিড়বিড় করছে, ঘুরে বেড়াচ্ছে, এক ঝাঁক চুল, দাড়ি কাটে না, প্যান্ট জামা পরে না, ছেঁড়া জামা কাপড় পরে থাকে, উলঙ্গ হয়ে থাকে, সব কিন্তু সিজোফ্রেনিক পেশেন্ট। কত ভালো ভালো ছাত্র দেখবেন আপনার এলাকায়, বিভিন্ন পরীক্ষায় ক্র্যাক করতে পারেনি, বিভিন্ন পরীক্ষায় সফল হতে পারেনি, চাকরি বাকরি পায়নি, পড়াশোনায় ভালো রেজাল্ট করেনি, তারা সব বিড়বিড় করে বেড়াচ্ছে, অর্থাৎ সমাজে তারা ঘুরে বেড়াচ্ছে, সব সিজোফ্রেনিক পেশেন্ট। এই গার্জেনেরা যদি একটু সচেতন হতো, এই গার্জেনরা যদি সচেতন হয়ে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করে, তাদেরকে সন্তান স্নেহ ব্যবহার করে, তাদেরকে জড়িয়ে ধরে যদি কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যেত, সে যে ডাক্তারই হোক না কেন, সেটা অ্যালোপ্যাথি ডাক্তার হোক অথবা হোমিওপ্যাথি ডাক্তার হোক, যদি ডাক্তারবাবুর কাছে নিয়ে যেত, তাদের জীবনটা এইরকম দুর্বিষহ হতো না, একটা সুন্দর জীবন হতো, তাই না? কিন্তু আমরা সেগুলোকে করিনি। আমরা ভেবেছি এটা পাগল, আমরা পাগলখানায় দেওয়ার চেষ্টা করেছি, আমরা তাকে ঘরে আটকে রাখার চেষ্টা করেছি, তাকে আমরা মেরেছি, তার কথা বোঝার চেষ্টা করিনি। তাই একদম মাতৃসুলভ চিন্তাভাবনা দিয়ে, ভাতৃসুলভ চিন্তাভাবনা দিয়ে তার কথা শুনুন, তার কথা বোঝার চেষ্টা করুন, তার আবেগকে গুরুত্ব দিন, তাহলেই কিন্তু একটি পেশেন্ট সুস্থ হয়ে যাবে। আর এইগুলোকে মানার জন্য আমেরিকান অ্যাসোসিয়েশন, মনোবিজ্ঞানের জন্য যে অ্যাসোসিয়েশন আছে, তারা DSM-5 বলে একটি রূপরেখা তৈরি করেছে। যে DSM-5 নিয়ে আগামী দিনে আমরা আলোচনা করব। সেই DSM-5 ম্যানুয়ালে কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া আছে কখন কোন স্টেজে আপনি কি পর্যালোচনা করবেন। এখানে পেশেন্টকে এঙ্গেজ রাখা, পেশেন্টকে নানান রকম খেলাধুলা বা গেমিংয়ের মধ্যে রাখা, পেশেন্টের চিন্তা শক্তি বাড়ানোর জন্য তাদেরকে কোনো সূচিশিল্প বা আঁকা অথবা খেলা অথবা গান ইত্যাদির মধ্যে ক্রমশ তাকে ইনভলভ করানো। হ্যাঁ, এগুলো যদি আপনি বিহেভিয়ারাল, তাদের চরিত্রগত পরিবর্তন করতে পারে, এগুলো যত আপনি করবেন তত পেশেন্ট তাড়াতাড়ি ভালো হবে। মনে রাখবেন যে ওষুধের পাশাপাশি এগুলোও কিন্তু করা দরকার। এবার আসুন আমরা মূলত আজকে দুটো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব, আর কিছু প্রয়োজনীয় ওষুধের কথা আজকে আমরা বর্ণনা করব, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে করব। তাহলে মূল যে ওষুধের কথা হচ্ছে সেটা হচ্ছে ল্যাকেসিস, আর সেকেন্ড যে ওষুধ সেটা হচ্ছে
হায়োসায়ামাস। দেখুন, এই দুটো ওষুধকে যদি আপনি ডিটেল জানতে পারেন তো আপনি সিজোফ্রেনিক পেশেন্টের 80% পেশেন্টকে এই দুটো ওষুধেই আপনি কাবু করতে পারবেন। এই দুটো ওষুধ দিয়ে আপনি 80% সিজোফ্রেনিক পেশেন্টকে আপনি কাবু করতে পারবেন, অর্থাৎ আপনার অনুকূলে সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন। যদিও পরবর্তীকালে আরও 2-4টা ওষুধ প্রয়োজন হতে পারে, হ্যাঁ, সেটা পরবর্তীকালে সিমটম বুঝে বুঝে আপনাকে দিতে হবে। মূল দুটি ওষুধ ল্যাকেসিস, সেই ল্যাকেসিস সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। যে ল্যাকেসিসের পেশেন্ট কিন্তু খুব জেলাস এবং সাসপিসিয়াস, সন্দেহপ্রবণ, আর ভীষণ টকেটিভ, মানে অনর্গল কথা বলে যাচ্ছে, অনর্গল বিরামহীন কথাবার্তা। তার কারণ হচ্ছে তার মেন্টাল লেভেলে, মানসিক স্তরের পরিবর্তনের জন্য সে অনর্গল কথা বলে যায়। তার কথাবার্তার কোনো সংলগ্নতা নেই, ইনকোহ্যারেন্ট স্পিচ, হেস্টি স্পিচ, খুব দ্রুত গতিতে কথা বলে, খুব মৃদু স্বরে, ক্ষীণ স্বরে কথা বলে। সে একটা প্রসঙ্গ আলোচনা করতে করতে অন্য প্রসঙ্গে জাম্প টু অ্যানাদার টপিকস। একটা গল্প বলছে, সেই গল্প বলতে বলতে হঠাৎ আর একটা গল্পতে চলে গেল। একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, চলে গেল আর একটা বিষয় নিয়ে। ঠিক আছে না? এই ধরনের পেশেন্টরা খুবই জেলাস হয়, ইনকোহ্যারেন্ট স্পিচ হয়, অনর্গল কথাবার্তা বলে, মিষ্টিপ্রিয়। এই ধরনের পেশেন্টরা মিষ্টিপ্রিয়, হট পেশেন্ট, প্রচণ্ড গরম অনুভব করে। এই ধরনের পেশেন্টরা কোমরে বা গলায় কোনো ধরনের টাইট ব্যান্ডেজিং, টাইট কাপড়, রুমাল, মাফলার, সোয়েটার ইত্যাদি কিচ্ছু রাখতে পারে না কোমরে এবং গলায়। এই দুটো কিন্তু বিশেষ বৈশিষ্ট্য। হট পেশেন্ট, সুইট ডিজায়ার। টাচ অ্যাগ্রাভেশন, ও স্পর্শ পছন্দ করে না। আপনি টাচ করবেন, খিচখিচ করবেন, আপনি টাচ করবেন, দৌড়ে পালিয়ে যাবে, টাচ করতেই দেবে না। টাচে তার অ্যাগ্রাভেশন। ঠিক আছে? আর কি আমরা পাই এখানে? সে মনে করে যে আমার বিরুদ্ধে ওরা না ওরা আতঙ্ককারী, ওরা কুচক্রী, ওই কুচক্রীগুলো আমাকে রাত দিন ফলো করে যাচ্ছে। ওরা কি করে আমাকে মারবে, কি করে আমাকে অত্যাচার করবে, কি করে আমার সর্বনাশ করবে, তার জন্যে সব সময় খুঁজে বেড়াচ্ছে, প্রাণ করে বেড়াচ্ছে। আর এই ভয়ে, এই আতঙ্কে ও একদম কুঁকড়ে থাকে। ও বিছানার খাটের তলায় ঢুকে যায়, ও নিজে অন্ধকারে এক কোণে থাকে, আলো জ্বালায় না। লোকের সঙ্গে কোনো কনফেস করা বা লোকের সঙ্গে মেলামেশা করতে ভীষণ ভয় পায়। ও নিজেকে সব সময়ের জন্য আতঙ্কে গুটিয়ে রাখে, কারণ সে মনে করে যে ওই কুচক্রীগুলো, ওই আতঙ্কবাদীগুলো, ওই লোকগুলো আমাকে মারবে, আমাকে শেষ করে দেবে, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে হত্যা করবে। এই ভীতি কিন্তু ওর মনের মধ্যে সব সময়ের জন্য ওকে কুঁড়ে কুঁড়ে খায়। সে মনে করে যে আমার বাড়ির লোকেরা, ছেলে মেয়েরা, আমার পরিবারবর্গ আমাকে বিষ খাইয়ে মারতে চায়। ওই তো খাবারের মধ্যে বিষ দিয়ে দেবে, যার জন্য সে খাবার খেতে চায় না। ওষুধের মধ্যে বিষ দিয়ে দেবে, যার জন্য সে ওষুধ খেতে চায় না। তারা চিন্তা করে যে আমার স্বামী, স্ত্রী, বউ, বাচ্চা, ছেলে মেয়ে কেউ আমার আপন না। যত আমার বন্ধু বান্ধব ছিল সব আজকে আমার শত্রু। ওরা সবাই মিলে পরিকল্পনা করছে যে আমি কি করে তাড়াতাড়ি শেষ হয়ে যাব, আমি কি করে তাড়াতাড়ি মরে যাব, কি করে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া যায়, কি করে আমাকে কোনো অ্যাসাইলামে গিয়ে ভর্তি করে দেওয়া যায়। এই ধরনের চিন্তা রাত দিন তার মনের মধ্যে ঘুরতে থাকে। তার ফলে সে নিজে একদম কুঁকড়ে পড়ে থাকে। তার উপরে কেউ কমান্ড করুক, তাকে কেউ আদেশ দিক, হুকুম করুক, এটা সে একদম বরদাস্ত করে না। সে কারোর হুকুম মানতে নারাজ, কেউ কমান্ড সে স্পর্শই করে না, বরদাস্তি করে না। সে সময় সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। সকালবেলাকে বলে বিকেলবেলা, বিকেলবেলাকে বলে রাত্রি, অর্থাৎ সময় সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। দীর্ঘদিন রোগ, শোক, দুঃখ, অসুস্থতা, মানসিক অত্যাচার, নির্বিবাদে সহ্য করতে 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 সাধারণত এই রোগে পরিণত হয়। এই সব লক্ষণ যদি দেখেন তাহলে জানবেন যে এটা ল্যাকেসিসের পেশেন্ট। আপনি ল্যাকেসিস দিন, দেখবেন পেশেন্টটা ধীরে 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 ভালো হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, যেহেতু এটা মানসিক স্তরের রোগ, তাই দীর্ঘদিন ধরে, একটু লম্বা সময় ধরে ট্রিটমেন্ট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে। খুব আনন্দপ্রিয়, খুব উচ্ছলতা, খুব উৎসাহপূর্ণ। আর যেমন সেই ভবিষ্যৎ বক্তারা কথা বলে না, ভবিষ্যৎবাণী করে। সে দেশ দুনিয়া সম্পর্কে, নিজের সম্পর্কে, পরিবারের সম্পর্কে, সকলের সম্পর্কে সে ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যৎ বক্তার মতন।
খুব উচ্ছলতা, প্রতিহিংসা পরায়ণ না, এগুলো কিন্তু ল্যাকেসিস পেশেন্টের একটা বেসিক সিমটম। এবার আসুন যে পোটেন্সি, রিপিটেশন। দেখুন, যেহেতু মনোরোগ, আমি কিন্তু আমার অনুভূতির কথা বলবো, আমার স্যার আমাকে যেভাবে শিখিয়েছেন সেইভাবেই আমি আপনাকে বলবো। যেহেতু এটা মনোরোগ, সব সময় হায়ার পোটেন্সি দিয়ে শুরু করবেন। পোটেন্সিটা হাই হবে, কিন্তু রিপিটেশন মাথায় রাখবেন। রিপিটেশন কিন্তু খুব কম, যতটা মিনিমাম করা যায়। আমরা কি করি? আমরা ল্যাকেসিস জেনারেলি গ্লোবিউলসে দিই। ল্যাকেসিস আমরা জেনারেলি 50 মিলিসিমেল আনি। 50 মিলিসিমেল, 50 সহস্রতমিক, শুরু করি 0/1 দিয়ে। তাহলে ল্যাকেসিস 0/1 যদি না থাকে তাহলে আপনি 1m দেবেন। একটি পোস্তর দানা, 50 মিলিসিমেলের পোস্তর দানা, সেটাকে আপনি জলে গুলে, 1 গ্লাস জলে গুলে বা 1 কাপ জলে গুলে 1 ফোঁটা, 1 ড্রপ অনলি, 1 ড্রপ আপনি তাকে প্রয়োগ করতে পারেন। অথবা ওই যে পোস্তর দানা ল্যাকেসিস 0/1, ওটাকে টুকরো করে কিছুটা অর্ধেক পরিমাণ ফেলে দিয়ে বাদ বাকি ওটাকে আপনি ড্রাইও দিতে পারেন। মনে থাকবে। যদি আপনি 1m ব্যবহার করেন সেন্টিসিমেলে, তাহলে তাই একই করুন। একটি দানা 20 নম্বর হলে ভালো হয়, যদি না থাকে আপনি 30 নম্বরকে ভেঙে টুকরো করে অর্ধেক দানা আপনি 1 কাপ জলে অথবা 1 গ্লাস জলে দিন, 10 বার নাড়ি নিয়ে 1 ফোঁটা খাওয়ান, ছেড়ে দিন, অপেক্ষা করুন একটা নির্দিষ্ট সময় অবধি। বুঝতে পেরেছি? একবারই খাওয়াবেন। সেকেন্ড অন্তত মিনিমাম 1 মাস 1.5 মাস গ্যাপ দেবেন। 1-1.5 মাস বলে তার মধ্যে কী কী পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলোকে পরিলক্ষিত করুন। ভালো করে আবার সেকেন্ড টাইম কেস টেকিং করুন। করার পরে আবার হয় নতুন ওষুধ অথবা এই ওষুধেরই হায়ার পোটেন্সি আপনাকে প্রয়োগ করতে হবে। এবার আসি নেক্সট মেডিসিন, হায়োসায়ামাস। দারুণ ওষুধ। প্রথম কি লাইন কি, গাইডিং সিমটম কি? বিড় করে বকা, প্রচণ্ড জেলাস, সাসপিসিয়াস, রেস্টলেসনেস, টকেটিভ। এটা হচ্ছে গাইডিং সিমটম। আর কি পাবেন? আর পাবেন সে মনে করে যে তার চারিপাশে যারা আছে, সারাউন্ডিংসে যারা আছে, তার আত্মীয় স্বজন সকলে তার শত্রু, তারা সকলেই তাকে মারতে চায়। সুতরাং তার ওদের সামনে কনফেস করার কোনো প্রয়োজন নেই, নিজেকে একটু গুটিয়ে রেখে। ল্যাকেসিস, হায়োসায়ামাস দুটো পাশাপাশি চলে। আপনাকে পার্থক্যটা বুঝে নিতে হবে যে পার্থক্যটা কোথায় আছে। ঘুমের মধ্যে কি কেঁদে ওঠে, ঘুমের মধ্যে চিৎকার করে, চিৎকার যাকে আমরা বলি, ঘুমের মধ্যে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, ঘুমের মধ্যে কাঁদতে শুরু করলো, অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলো, এটা কিন্তু ল্যাকেসিসে নেই, হায়োসায়ামাসে দেখা যায়। বুঝে গেছে? স্ত্রী পুত্র কাউকে বিশ্বাস করে না, সকলেই যেন ফাঁদ পেতে ফন্দি করে যৌথভাবে তাকে মারতে চায়। সে ইমাজিনারি ব্যক্তির সঙ্গে কথা বলে, আপনি তাকে দেখতে পাবেন না, ও দেখতে পায় যে ব্যক্তি আছে তার সঙ্গে কথা বলে। মেডিসিন খেতে চায় না, মেডিসিনে বিষ আছে বলে মনে করে। খাবার খেতে চায় না, খাবারে বিষ আছে বলে মনে করে। এই কারণগুলোর জন্য সে নিজেকে সবসময় গুটিয়ে রাখে। কখনো কখনো সে মৃত ব্যক্তিদের সঙ্গেও কথা বলে, সে যে যাদেরকে নাম ধরে ডাকছে, হয়তো তার বোন মারা গেছে, বোনকে ডাকছে, হয়তো বাবা মারা গেছে, বাবাকে ডাকছে, স্বামী মারা গেলে স্বামীকে ডাকছে, পুরুষ হয়ে গেলে স্ত্রীকে ডাকছে। অর্থাৎ যেসব মানুষগুলো মারা গেছে, পৃথিবীতে আর নেই, তাদেরকে নাম ধরে ধরে ডাকছে বা তাদেরকে সম্পর্ক ধরে ডাকছে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছে। সেই পুরনো দিনের ইভেন্টস, যত পুরনো দিনের ঘটনা আছে, সব পুরনো দিনের ঘটনাগুলোর অবতারণ করছে এবং তাই নিয়ে তারা গসিপ করছে, গল্প করছে, যেন সে মনে করছে যে সেই ব্যক্তি আমার বিছানার পাশে বসে আছে। কল্পনাতে সেই সব মৃত ব্যক্তিরা এসে তাদের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলছে, রিয়াক্ট করছে, ইন্টারাক্ট করছে। আপনার দেখে মনে হবে এ কি রে বাবা, এবার কার সঙ্গে কথা বলছে? কিন্তু তার মনের জগতে সে কোনো একটি ব্যক্তির সঙ্গেই কথা বলছে, যে ব্যক্তি হয় তার পাশে বসে আছে। সেটা পরিচিত কণ্ঠস্বর হতে পারে, সেটা অপরিচিত কণ্ঠস্বর হতে পারে, সেটা না বুঝা কোনো জগতের সঙ্গে বিড়বিড় করে কথাবার্তা হতে পারে, সেটা খুব স্বাভাবিক হতে পারে। সে দেখে কখনো কখনো যে তার বিছানায়, তার দেওয়ালে, তারপরে তার দেহে,
তার মেঝেতে যেন উকুন ঘুরে বেড়াচ্ছে, যেন কৃমি ঘুরে বেড়াচ্ছে, যেন ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ছুঁচো ঘুরে বেড়াচ্ছে, বিড়াল ঘুরে বেড়াচ্ছে। আর ও সেগুলোকে ধরতে যায়, যেমন বাচ্চা ছেলেরা ধরতে যায়, যা দেখে তাকেই ধরতে যায়, তাই না? ও সেগুলোকে ধরতে যেতে চায় আর খুব আনন্দ অনুভব করে। হ্যাঁ, সে মনে করো ওই তো বিড়াল, ওটাকে গিয়ে ধরবো, দৌড়ে গিয়ে ওটাকে ধরতে চায়। বিড়াল যেমন পালিয়ে যায়, বিড়ালটা পালিয়ে গেছে, ও আবার সেখানে দৌড়ে গিয়ে সেটাকে ধরতে চাইছে। বিড়াল হয়তো খাটের তলায় ঢুকে গেছে, ও খাটের তলায় গিয়ে সেটাকে ধরতে চাইছে। অর্থাৎ এই যে বিভিন্ন রকম যে কাল্পনিক জীবজন্তু আছে, সেই কাল্পনিক জীবজন্তুগুলোকে ধরার জন্য দৌড়োদৌড়ি করে এবং খুব আনন্দ অনুভব করে। এমনও আছে মেটিয়ামেটিকায় আমরা পড়েছি যে সে দেয়াল দিয়ে যেন মনে হচ্ছে যে ছাড় পোকা হেঁটে যাচ্ছে, একটা দড়ি নিয়ে গিয়ে, একটা সুতো নিয়ে গিয়ে সেই ছাড় পোকাটাকে সে বাঁধার চেষ্টা করছে, কিন্তু কোনো মতে সে ছাড় পোকাটাকে বাঁধতে পারছে না। এই নিয়ে সে খুব সময় কাটিয়ে দিচ্ছে, এই নিয়ে সে খুব আনন্দ অনুভব করছে। এটাও কিন্তু হায়াসামাসের একটা অনেক বড় লক্ষণ। হায়াসামাসের সবচেয়ে বড় লক্ষণ যেটা, সেটা হচ্ছে যে দেওয়ালে সে পুরুষ অথবা মহিলা হেটারোসেক্সের নগ্ন ছবি আছে বলে মনে করে, নগ্ন ছবি। আর সেই নগ্ন ছবিগুলোকে নিয়ে সে রাত দিন ঘাটাঘাটি করে, সেই নগ্ন ছবিগুলোর কাছে গিয়ে সে নিজেকে মোহিত করে রাখে। সে সেগুলোকে সুন্দর করে সিস্টেমেটিক্যালি সাজিয়ে রাখার চেষ্টা করে। সে মনে করে সেই নগ্ন ছবিগুলোতে মধ্যে আলো পড়েছে, চকচক চকচক করছে, সে খুব মোহিত হয়ে যায়, হ্যাঁ, বিভোর হয়ে যায়। করতে 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 ঘুমিয়ে পড়ে, আর ঘুমের মধ্যে তার স্বপ্ন দেখে। তারপরে আবার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেলে আবার সে ওর মধ্যে ইনভলভ হয়ে যায়। এইভাবেই তার দিনগুলোকে কেটে যায়, তাই না? সবচেয়ে শেষ যে জিনিস, যে হায়াসামাসের পেশেন্টের মধ্যে ডিলুশন, ইলুশন, হ্যালুসিনেশন, 3 ধরনের বিক্রিয়ায় কিন্তু আমরা মনের স্তরে দেখতে পারি। এই সিমটমগুলো যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি তাকে হায়াসামাস দেবেন। হায়াসামাস ওষুধ প্রক্রিয়া যেটা আমরা বলেছি ল্যাকেসিসের ক্ষেত্রে সেমভাবে প্রয়োগ করবেন। এটা অ্যাজ পার ইয়োর চয়েস, আপনি মিলিসিমাল দেবেন না সেন্টিসিমাল দেবেন, এটা আপনার চয়েস। আপনি আপনার মতন করে করতে পারেন। তবে আমি আপনাকে যে কথা বললাম, যে যেহেতু এটা মনের রোগ, যদি আপনি এখানে হায়ার পোটেন্সি দেন এবং তার মাত্রা যদি, ডোজ যদি বেশি হয়, রিপিটেশন যদি বেশি হয়, তাহলে কিন্তু একটা ভিরুলেন্ট আকৃতি নিতে পারে, যেটাকে আপনি সামলাতে পারবেন না। ওই পেশেন্টকে আপনি ঘরে রাখতে পারবেন না, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এমনও দেখা গেছে হ্যালুসিনেশনে যে কেউ তাকে কমান্ড করছে যে যাও গিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দাও, যাও, কমান্ড, আদেশ শুনতে পায়, যাও তুমি রেল লাইনে গিয়ে ঝাঁপ দিয়ে দাও, যাও তুমি কুয়োতে বা পাতকুয়োতে লাফ দিয়ে দাও, ঠিক আছে না, যাও তুমি তোমার শিরাটা কেটে ফেলো। এমন কমান্ডও কিন্তু সে শুনতে পায়। তাই খুব সতর্কভাবে এই জিনিসগুলোকে আমাদেরকে ট্যাকল করতে হবে। মনে রাখবেন যে সঠিক ওষুধ এবং সঠিক ম্যানেজমেন্ট, অর্থাৎ ভাতৃত্বসুলভ ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি এবং সহানুভূতির সঙ্গে যদি তাদেরকে আমরা সমাজে তাকে ঠাঁই দিই, কোনো রকম মেন্টাল টর্চার যদি আমরা তাকে না করি, তাহলে খুব শীঘ্রই হোমিওপ্যাথি ওষুধে আমরা একে নিরাময় করতে পারি। তাহলে আজকে এখানেই শেষ করব। শেষ করার আগে আর কয়েকটা ওষুধের কথা আমি আপনাদেরকে শুধু জানাচ্ছি, পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। এখানে আপনি প্ল্যাটিনার কথা ভাবতে পারেন, এখানে আপনি অরাম মেটালিকামের কথা ভাবতে পারেন, এখানে আপনি ইগনেশিয়ার কথা ভাবতে পারেন, এখানে আপনি অ্যাসিড ফসের কথা ভাবতে পারেন, এখানে আপনি অ্যাগারিকাসের কথা ভাবতে পারেন, এখানে আপনি স্ট্যাফিসিগ্রিয়ার কথা ভাবতে পারেন। এইগুলো আমরা আগামী দিনে পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে সেই একই বিনতি করে যাচ্ছি, যদি এই ভিডিও আপনাদের কাজে লেগে থাকে, যদি এই ভিডিও আপনার সন্তানকে, আপনার পরিবারের কাউকে এখান থেকে মুক্তি দিতে পারে, যদি এখান থেকে আমরা সমাজের কিছু পরিবর্তন, কিছু মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই শুভ প্রয়াস সার্থক হবে বলে মনে করছি। তাই যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, ভিডিওকে বেশি বেশি করে সমাজের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেল ডক্টর M.K. রয় হোমিওপ্যাথকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই পুশ করবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনি সকলের চেয়ে এক ধাপ এগিয়ে ভিডিও দেখতে শুরু করেন
এবং জ্ঞান বর্ধিত করেন। আসুন আমরা সবাই মিলে সবার চেষ্টায় আমরা একটা সুন্দর হোমিওপ্যাথির জগৎ গড়ে তুলতে পারি, একটা হোমিওপ্যাথির আদর্শ পরিবেশ গড়ে তুলতে পারি এবং অনেক মানুষকে চিরতরে আরোগ্য দিতে পারি, যেটা হ্যানিম্যানের ইচ্ছা ছিল। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সত্যমেব জয়তে। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম।